আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা হয়তো যারা একটু আবেগী মানুষ বা যারা একটু কোনো কিছু গর্হিত মর্ম বুঝতে পারেন, মানে নিজের বা 8-10টা মানুষের কষ্টগুলো একটু ভেতর থেকে উপলব্ধি করতে পারেন, তাদের কাছে আজকের ভিডিওটা মন ছুঁয়ে যাবে বা অনেক খারাপ লাগবে যদি আপনারা একটু ঠিক মতো শোনেন। আর যারা যারা একটু দেখা যায় প্র্যাকটিক্যাল, একটু বাস্তব চিন্তাধর্মী বেশি, যে বাস্তবতাকে অনেক সহজে মেনে নেন, তাদের কাছে কষ্ট না লাগলেও তাদের কাছে দৃষ্টিকটু লাগবে যে আচ্ছা, আসলে তো এটা সম্ভব না। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমার আজকের ভিডিওটা আমি কিন্তু পুরোপুরি মরিয়মকে উৎসর্গ করেই দিচ্ছি। কারণ দীর্ঘ অনেকগুলো সময় হয়েছে আমি কিন্তু দেখবেন মরিয়মকে নিয়ে আমি কিন্তু খুব একটা বেশি ভিডিও দেই না। কারণ একটা জিনিস কি দর্শক, একটা বাচ্চা মানুষ কিনে অনেকগুলো ভিডিও করা হয়েছিল কোনো এক সময়, তো তারপরে ভেবেছি যে ওকে নিয়ে আসলে এতগুলো ভিডিও দিলে তার তো একটা ভবিষ্যৎ আছে, এটা আসলে ঠিক হয় না। তো দিন শেষে একটা মানুষ যখন না দিনের পর দিন অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, আপনি যখন একটা মানুষকে নিয়ে কথা বলবেন না, তখন তার উপর সেই নির্যাতনটা আরও বেশি বেড়ে যাবে। মনে আছে আপনাদের, যখন মরিয়মের কান্না পার্ট 1 পার্ট 2 আমি কোনো এক সময় আমার চ্যানেলে ছেড়েছিলাম, তারপর তারপর কিন্তু একটা দীর্ঘ সময় মরিয়মের সাথে অন্যায় করা হয়নি, ভয়তো হলেও তারা চুপ ছিল। আমি কিন্তু অনেকগুলো জিনিস শেয়ার করেছিলাম যে আরিফ কতটা নির্যাতন করেছিল, সামান্য একটা দোলনা মরিয়ম খেলতে পছন্দ করতো, সেটাও খুলে ফেলা হয়েছিল যাতে মরিয়ম দোলনা চড়তে না পারে। তারপর মরিয়মের সাথে দীর্ঘ একটা সময় কিন্তু সবাই একটু জোরপূর্বক হলেও চুপ ছিল, কিন্তু এখন সেগুলো আবার বাদ ভাঙ্গা কষ্ট তাকে দেওয়া হচ্ছে। তো মরিয়মকে নিয়ে আমি মনে করেছি আজকের পর্বটা যদি আমি না দেই, যদি আমি আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে না ধরি, সেটা আসলে দিনকে দিন আরও বেড়ে যাবে। আমি মনে করি মানে খুব হাইলিভাবে, খুবই প্র্যাকটিক্যালভাবে এবং খুবই শক্তপোক্তভাবে এর বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া উচিত দর্শক। কারণ মরিয়মের সাথে এখন বর্তমানে যা হচ্ছে না, আমি মনে করি এগুলো শিশু নির্যাতন আইনের আন্ডারে পড়ে যাবে। এবং এটা যদি কোনো সচেতন নাগরিক, আমাদের দেশে অনেক সমাজ বা স্বেচ্ছাসেবক কর্মীরা আছেন, বা মানব যে আমাদের যে থাকে না, যে অনেক দেখবেন যে মানবাধিকার লঙ্ঘনের জন্য অনেক মানুষ কাজ করে, ঠিক আছে, বিনা পারিশ্রমিকে বা একজন সমাজকর্মী হিসেবে। তো তারা যদি এটার বিরুদ্ধে একটা স্টেপ নেন, কারণ আমি জানি আমার ভিডিও অনেক ধরনের মানুষই দেখেন, অনেক সোসাইটির মানুষই দেখেন। তো এমন যদি কোনো একটা সমাজকর্মী মানুষ দেখেন আজকের ভিডিওটা, এবং সব কিছু মিলে যদি আসলে মরিয়মের লাইফের কথা চিন্তা করে কেউ যদি একটু স্টেপটা আগিয়ে নেন না, মরিয়মের জীবনটা আসলে সুন্দর হতে পারে। নাহলে এরকম একটা সুন্দর ফুলের মতো জীবন ঝরে পড়তে আর বেশি দিন বাকি নেই। আমি দেখছি আসলে মরিয়ম আমাদের চোখের সামনে কিন্তু তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আসলে শুরুতে এতগুলো কথা বললাম, আপনারা কিন্তু অনেক মানুষই ভিডিও দেখেন আমার ভিডিও। তো এই ভিডিওটা আসলে শেষ পর্যন্ত কজন দেখেন, এটা কিন্তু একটা প্রশ্ন। কারণ আমি আমার ভিডিও জুড়ে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিই, এমন না যে আপনাদের সাথে আমি বসে বসে আজেবাজে প্যাচালপুটি বা গল্প করি না। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেগমেন্টে আমি ইনফরমেশান দিই। সো আজকেই তেমন মরিয়মকে নিয়ে অনেকগুলো কথা বলার আছে, অনেকগুলো ঘটনা আজকে শেয়ার করব। সো আমি চাবো যেন আমার দর্শকরা সেই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সব কিছু জেনে যান, এবং মরিয়ম আসলে কোন অবস্থায় আছে সেটার একটা ছোট্ট বর্ণনা শুনে যান। সো দর্শক, আজকের ভিডিও পুরোপুরি মরিয়মের জন্য। সো বেশি কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। আর হ্যাঁ, অনেক দীর্ঘদিন হয়েছে আমি বলি যে দর্শক একটা লাইক দিয়ে যাবেন ভালো লাগলে। বাট হ্যাঁ, আজকে আমার আমার একটা চাওয়া আপনাদের কাছে, একটা স্পেশাল অনুরোধ করছি, যদি আমার এই লাইনটা আপনারা শুনে থাকেন, আমার যদি আপনারা হেটার্স হন যে না আমাকে আপনাদের ভালো লাগে না, বা যারা লাভার্স হন যে হ্যাঁ আমাকে আপনাদের ভালো লাগে, 2টা দিন হলেও একবার হলে আমার ভিডিও দেখতে আসেন, তো অনুরোধ থাকবে বিনামূল্যে একটা লাইক বাটনে লাইক দিয়ে দিবেন। কারণ দেখা যায় যখন একটা ভিডিওতে আপনারা লাইক দিবেন না, আমি বুঝি যে হ্যাঁ আপনাদের এটা ভালো লেগেছে। কারণ যখন দেখি আপনারা লাইক দিচ্ছেন না বাট আপনারা দেখছেন, আমি না বুঝতে পারি না যে আসলে এই কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে নাকি লাগছে না। বাট হ্যাঁ, লাইকের সংখ্যাটা যদি বেশি আমি বুঝি যে হ্যাঁ একটা রেশিও করলে হ্যাঁ 10% মানুষের ভিডিওটা ভালো লেগেছে, 5% ভালো লেগেছে, বা মোর দেন 50% ভালো লেগেছে। সো ওই জিনিসটা না দেখলে আমি বুঝি না যে আসলে আমার ভিডিওটার কি লাইন চেঞ্জ করা উচিত কিনা, বা নেক্সট দিন অন্যভাবে দেওয়া উচিত কিনা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের ভালো লাগে, ভালোবাসার এক্সপ্রেসটুকু একটা লাইক দিয়ে বুঝিয়ে দেবেন, তাহলে আমি পরবর্তীতে বুঝবো যে হ্যাঁ এই টাইপের ভিডিও দেওয়া উচিত নাকি আমার কন্টেন্টটা চেঞ্জ করা উচিত। আমি আপনাদের ভালো লাগার উপরেই কিন্তু ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। সো আমাকে একটু বুঝতে দেবেন দর্শক। সো অনুরোধ, যদি ভালো লাগে বিনামূল্যে, কোনো কষ্ট হবে না, কিছু হবে না, খালি একটা লাইক বাটনে লাইক দিয়ে প্রেস করে দেবেন, এই এতটুকুই চান। সো দর্শক চলুন আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতে দর্শক আমি ছোট মানুষ হয়েও আমি বড় 2টা লাইন বলবো। জানি না এই লাইনটা মানে আমার এখানে অনেক সিনিয়র সিটিজেন আছেন, আমি জানি, আমি অবশ্যই আপনাদের হাঁটু সমান বুদ্ধিও আমার নেই। তারপর আমি আমার জীবনে স্বল্প অভিজ্ঞতা থেকে আগে অনেকগুলো মাঝে মধ্যে 2-1টা লাইন বলেছিলাম। আজকে ছোট্ট 2টা লাইন বলবো, যে লাইনগুলো আসলে
আমার ভিডিওর পক্ষে যাবে কথাগুলো। ভিডিওটা যখন এক্সপ্লেন করবো বুঝবেন আমার কথার মর্মটা কী এবং কার জন্য বলছি। দর্শক, আমরা তো জানি তাই না বিষ জিনিসটা কি। বিষ দিয়ে কিন্তু অনেক ক্ষতি করা যায়। আমরা দেখেছি অনেক মানুষ এগুলো করে কিন্তু অনেক ধরনের আজে বাজে কাজ করেছে, নিজের ক্ষতি করেছে। তো এই জিনিসটা কিন্তু ভালো না, বিষ। তো আমি যদি বলি দর্শক আমাকে কঠিন থেকে কঠিনতম ভয়ানক কয়েকটা বিষের নাম বলুন তো, আপনারা কিন্তু অনেক ধরনের নাম বলতে পারবেন। হ্যাঁ ভাইয়া, কেমিক্যাল বিষ আছে, তারপরে এগ্রিকালচারাল বা মানে কিছু জিনিসের আপনার অর্গানিক কিছু বিষের নাম বলতে পারবেন। অনেক টাইপসের বিষ কিন্তু আছে দুনিয়াতে অ্যাভেলেবেল, বা আপনারা কিন্তু সাপের বিষও বলতে পারবেন, তাই না? অনেক ধরনের বিষ আছে, কিন্তু কেউ কিন্তু এটা বলতে পারবেন না যে ভাই কোন বিষটা সবচেয়ে বিষাক্ত, যেই বিষ দিয়ে আপনি কারো ক্ষতি করবেন কিন্তু কোনো বিচার হবে না। জানেন সেই বিষটা কি? সেই বিষটা হচ্ছে কথা। আপনারা তো আমার এই ছোট্ট শব্দটা শুনে হয়তো তাজ্জব হয়ে যাবেন যে ভাই কথা আবার বিষ হয় কীভাবে। আপনি কি জানেন দর্শক, আমি একটা লাইন দিয়ে বুঝিয়ে দিতে পারবো। কথা এমন একটা বিষ, আপনি যদি কথার মাধ্যমে বিষ ছড়ান না, কোনো একটা মানুষ যদি সেই কথাটাকে বিষ হিসাবে নেয় না, তাহলে ওই মানুষটাকে মারার জন্য আর বেশি কিছু লাগবে না। কারণ দর্শক, ওই যে কথার কষ্টটা যখন মানুষ পেয়ে গেল না, ওই কথার কষ্টে একটা সময় ওই মানুষ তিলে 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 না শেষ হয়ে যাবে। এবং এটার জন্য না আমাদের সমাজে কোনো বিচার, কোনো শাস্তির ব্যবস্থা কিছুই নেই। সো একটা মানুষ, কোনো একটা মানুষের দ্বারা যদি কথার কষ্ট পায় না, অনেক কিছু হয়ে যেতে পারে। সো মানুষের উচিত এই কথাটা সংযত করে রাখা, আমার, আপনার, আমাদের সবার। যেন আর যাই করি, আমরা থাপ্পড় দেই, আমরা মারধর করি, কিন্তু কথা দিয়ে যেন কষ্ট না দিই। জানেন, আপনি একটা থাপ্পড় দিয়ে যখন মানুষকে মারবেন ওই ব্যথাও শেষ, আপনার থাপ্পড়টা ভুলে যাবে। কিন্তু কথা দিয়ে কারো মনে আঘাত দিলে না, ওটা মনের আঘাত সবসময় মাথায় থেকে যাবে, মানুষ ভুলতে পারবে না। সো এর জন্য কথা দিয়ে কষ্ট দেওয়া ঠিক না। দর্শক, আমি ছোট মানুষ, আপনাদের হাঁটু সমান হয়তো বয়স হবে, তারপর এত ভারী কথা বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমার এই কথাটা বলার উদ্দেশ্য ছিল তানজিলার জন্য, মানে তানজিলার ক্ষেত্রে, মরিয়মের উদ্দেশ্যে। তানজিলা কী করেছে আসলে, মরিয়মকে উদ্দেশ্য করে কী বলেছে, সেটা আমি ভিডিওতে বলে বুঝতে পারবেন যে আসলে কেন বলেছি। আর তারপরে এই কথাটা আসলে শুধু তাদের জন্য বললেও ওভারঅল ইউনিভার্সাল সবার জন্যই এই কথাগুলো খাটে। আচ্ছা দর্শক, আমি টু দ্য পয়েন্ট কথাগুলো বলি, বেশি কথা বাড়াচ্ছি না। তো যেটা হয়েছে, আপনারা একটা জিনিস হয়তো সবাই জানেন, আবার অনেকে জানেন না। যখন তানজিলে বিয়ে করেছিল, আপনাদের অনেকের মনে আছে বিয়েটা কিভাবে করেছিল। এবং তানজিলের বিয়ের সময় কিন্তু অনেকগুলো ইভেন্ট ক্রিয়েট করা হয়েছিল। কখনো মেহেদি সন্ধ্যা, কখনো হলুদ, কখনো রং খেলা, এরকম অনেকগুলো ইভেন্ট তারা ক্রিয়েট করেছিল। তো এমন একটা ইভেন্ট ছিল কিন্তু মেহেদি সন্ধ্যা, যে সন্ধ্যায় সবাই মেহেদি পড়বে। তা আপনাদের মনে আছে হয়তো যে মেহেদি সন্ধ্যায় তানজিলারা কিন্তু, যতটুকু আমার মনে পড়ে, হয়তো অলিভ কালারের বা আপনারা জলপাই কালারও বলতে পারেন, এই টাইপের হয়তো কোনো একটা শাড়ি পরে সবাই মেহেদি সন্ধ্যার আয়োজন করেছিল। আমার আসলে পুরোপুরি মনে নেই। তো সবাই কিন্তু ওই সময় একটা করে শাড়ি পেয়েছিল, পোশাক আশাক পেয়েছিল। আপনাদের মনে আছে ওই সময় কিন্তু মরিয়মকে কোনো শাড়ি বা জামা কাপড় দেওয়া হয়নি। তানজিলার উচিত ছিল মরিয়মকে দেওয়া, কিন্তু দেয়নি। আপনাদের এটা কি মনে আছে যে তানজিলের বিয়ের সময় মরিয়ম যখন পাবনাতে গিয়েছিল, তখন মরিয়মকে কি কি ধরনের জামা কাপড় পরানো হয়েছিল? জানি সময়ের পরিক্রমে আপনারা ভুলে গেছেন, আমি আবার একটু সেটাকে জীবিত করে দিই। মরিয়মকে তখন কোনো নতুন জামা কাপড় কিনে দেওয়া হয়নি, বরং তানজিলার যে ছোটোকালের জামা কাপড় ছিল সেগুলোকেই সাইজ করে কাটছাট করে ওগুলো মরিয়মকে পরতে দেওয়া হয়েছিল। এমনকি যেদিন মেহেদি সন্ধ্যায় সবাই একটা করে নতুন শাড়ি পরেছিল, জামা কাপড় পরেছিল, পরিধান করেছিল, সেদিনও কিন্তু মরিয়মকে একটা পুরনো তানজিলার জামা কাটছাট করে ফিট করে তারপর পরতে দেওয়া হয়। আমার খুব খারাপ লেগেছিল ওই সময়, আমি এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম যে আসলে একটা বাচ্চা মানুষ, বড় মানুষ হতে আমাদের জীবন শেষই, আমাদের জীবন আর কত বছর। এই বিয়ে বলেন, উৎসব বলেন, এই সমস্ত জায়গাতে আনন্দ করার বয়স তো বাচ্চাদেরই। কিন্তু সেই বাচ্চাদেরকে যখন আপনি একটা পুরনো জামা কাপড় দিয়ে একটা অনুষ্ঠানে নেবেন, তার তো মনে দুঃখ লাগবে। আর মরিয়ম এখন এতটা বাচ্চা শিশু না যে সে কিছু বুঝতে পারে না, তার কিন্তু অনেক বুদ্ধি আছে, সে বুঝে যে আচ্ছা এটাতে আমাকে ভালো লাগবে, এটাতে আমার খারাপ লাগবে। তারও দুঃখ কষ্ট আছে, খালি তার করার কিছু নেই। সে শিশুও না, আবার তাকে একদম যুবতীও বলতে পারবে না, সে কিন্তু একটা কিশোর বয়সী মেয়ে, বাড়ন্ত বয়সী মেয়ে, ঠিক আছে? সো সে কিন্তু ধীরে ধীরে তার মানে যৌবনের দিকে পা দিচ্ছে। সো সেই ক্ষেত্রে মরিয়ম কিন্তু অনেক কিছু বুঝে, সো তার কিন্তু দুঃখ কষ্ট আছে। তাকে বললেন আর আপনি সেটা বুঝে গেলেও সে কিন্তু এখন ওই বয়সে আর নেই। তো যাই হোক, ওই সময় মরিয়মের সাথে অনেক অন্যায় করা হয়েছিল, সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। আসলে এই দোষগুলো সবার আগে আমার সাবিনাকে দেওয়া উচিত, কারণ যে তার মা, সেই তার মেয়ের এই সমস্ত জামা কাপড়ের দিকে নজর দেয় না, তার জামা কাপড়ের দিকে দেখে না, সে কী পড়ছে কী খাচ্ছে কোনো নজর দেয় না, এগুলো তো অন্য মানুষ দেখবে না, এটা তার নিজের মায়ের দায়িত্ব।
এখন বর্তমানে দর্শক আপনারা সবাই শারমিনের বিয়েটা দেখেছেন, যে শারমিনের বিয়েকে উদ্দেশ্য করে মরিয়ম, সাবিন, আরিফ সবাই কিন্তু এসেছে ঢাকাতে ঘুরছে, ভালো কথা, এখানে কোনো দোষ নেই। দোষটা কোথায় জানেন দর্শক? দুঃখ লাগে এটাই, আসলে একটা বাচ্চা মেয়ে তো, সে তার আমার কিছু লাগে না বা আপনাদের কিছু লাগে না, অবশ্যই আমরা তার কষ্ট বুঝবো না। আজকে আমাদের যদি তারা ভাই বোন হতো বা আমাদের কোনো আত্মীয় হতো, আমাদের খারাপ লাগতো। মরিয়ম কি দর্শক একদম অসহায়? না তো, তার তো মা আছে, তার সৎ বাবাও আছে, আবার তার আপন বাবাও জীবিত আছে। তারপরও মরিয়মকে কেন এরকম একটা ত্যায্য কন্যার মতো থাকতে হবে? আপনারা জানেন দর্শক, মরিয়ম এখন যেভাবে করে বাঁচে না, খুব খারাপ শোনায় কথাটা, বাট আসলেই তাই। মরিয়ম না একদম একটা ত্যায্য কন্যা যদি করে দেয় একটা বাবা মা, যে হ্যাঁ আমি আমার এই কন্যাকে মানি না, এই আমার কন্যা না, এভাবে করে যদি ফেলে দেয়, একটা মেয়ের অবস্থা যেমন হয় মরিয়মের অবস্থা এখন ঠিক তাই। মানে সাবিন এমনভাবে পারলে যেন মরিয়মকে তার মেয়ে মনেই হয় না, মনে হয় যেন মরিয়ম তাদের বাসায় একটা পার্মানেন্ট কাজের লোক। আমি আমার কথার পক্ষে যুক্তি দিচ্ছি দর্শক, ঘটনাগুলো বলছি। এই যে শারমিনের বিয়েতে গিয়েছে, আশ্চর্য হলেও বাস্তবতা কি জানেন? এই যে একটা বিয়ের অনুষ্ঠান, আমাদেরও যদি একটা বিয়ের অনুষ্ঠান হয় কোথাও, আপনাদের হয়, আমরা কী করি দর্শক? সবার আগে ভাবি না আমরা কোন জামাটা পরে যাব? একটা ছেলে যতটুকু না এটা নিয়ে কিউরিয়াস থাকে, একটা মেয়ে মানুষ কিন্তু, মেয়ে মানুষ মানে কিন্তু দর্শক সাজবে, পোশাক আশাক নিয়ে 10টা কথা বলবে, কার পোশাক বেশি সুন্দর এটা নিয়ে চর্চা করবে। একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের মধ্যে পার্থক্য কিন্তু এখান থেকে করা যায়। ছেলে মানুষের গল্প কিন্তু পোশাক আশাক নিয়ে হয় না, ছেলে মানুষের গল্প হয় একরকম, মেয়ে মানুষের গল্প হয় আরেক রকম। একটা মেয়ে মানুষের গল্প হবেই, দেখি তোর শাড়িটা দেখতে কেমন, দেখি তোর 3 পিসটা দেখতে কেমন, তুই কালকে কী পরবি রে দোস্ত, হ্যাঁ বন্ধু কালকে চল আমরা এইটা পরি। একটা মেয়ে মানুষের গল্প মানে কিন্তু এগুলো, জামা কাপড় কেমন হবে, কী টাইপসের হবে, কী কালারের পরবে, ম্যাচিং করবে না ম্যাচিং করবে না। আগামী ওকেশন যদি 1 বছর পর হয়, 1 বছর আগে থেকে ওই মেয়েটা তার ভিতরে জল্পনা কল্পনা করতে থাকে, আমি অমুক দিন কী পরবো। দর্শক এটা আমার কথা না, একটা মেয়ে জাতি মানে কিন্তু এটা, এগুলো কিন্তু আপনি বলতে পারেন এটা মেয়ে জাতির দোষ, কখনো এটা বলতে পারেন না, বললে তাহলে আপনি একটা মানুষের কাতারেই পড়বেন না। এটা একটা মেয়ের আচরণ, এটা একটা মেয়ের বৈশিষ্ট্য হওয়া উচিত, এটাই স্বাভাবিক। আর এটাতে যদি কোনো পুরুষ মানুষ বিরক্ত হন, বা আপনারা যদি কোনো পুরুষ মানুষ, আপনার ঘরের যারা বউ আছে বা আপনার মেয়ে থাকতে পারে, আপনার বন্ধু, যদি এই সমস্ত আচরণে আপনাদের উত্ত্যক্ত লাগে, সেটা আসলে আপনাদের মানে চেঞ্জ করা উচিত আমি মনে করি। কারণ একটা মেয়ে মানুষ এমন করবেই, এটার সাথে আপনি যতটা দ্রুত তাল মিলিয়ে চলবেন বা ইউজ টু হয়ে যাবেন, আপনি তত ভালো থাকবেন। কারণ একটা মেয়ে মানুষ যদি এরকম না করে, তখন আপনি বুঝবেন তার মানে অবশ্যই হয় আমার বউয়ের মন খারাপ, নাহলে আমার বোনের মন খারাপ, নাহলে মায়ের মন খারাপ, নাহলে আমার অমুকের মন খারাপ। একটা মেয়ে মানুষ যখন দেখবেন জামা কাপড় নিয়ে অত বেশি সাজগোজ করছে না, বা জামা কাপড় নিয়ে তার এত ফ্যাসিনেশন নেই, বা খোঁজখবর রাখছে না, তখন বুঝবেন তার মধ্যে অবশ্যই কোনো একটা ঝড় চলছে মনের মধ্যে, যার কারণে সে এইসব জায়গাতে ফোকাসড না। বাট একটা মেয়ে মানুষ যদি মন খুশি থাকে, মন ভালো থাকে, 100% একটা মেয়ে মানুষ এগুলো জল্পনা কল্পনা করবেই জামা কাপড় নিয়ে। কেন কথাটা বললাম? মরিয়ম সে দর্শক বাচ্চা মানুষ, এখনও শিশু, কিন্তু আপনারা কি এটা বলতে পারবেন যে মরিয়ম নিজের পছন্দ থাকতে পারবে না, মরিয়মের নিজের ভালো লাগা থাকতে পারবে না? অবশ্যই বলতে পারবেন না। কারণ মরিয়মের বয়সটা এমন একটা বয়স, সে তার নিজের ভালো লাগা, পছন্দ লাগা অবশ্যই বুঝতে পারে, প্রিফার করবে যে আচ্ছা আমি আজকে এটা পরি। তার বয়সটা এখন এরকম, সে মেয়ে মানুষ, অবশ্যই তার একটা চাওয়া থাকবে যে আমি একটা নতুন পোশাক পরলে আমাকে ভালো লাগবে। এটা তার দোষ না, এটা তার বয়সও না, এটা সে মেয়ে জাতি মানে সে এমন করবে। দর্শক এই যে শারমিনের বিয়ে হয়েছে, একটা বাচ্চা মানুষ মরিয়ম, সে কি তার মা বাবার কাছ থেকে এই বিয়ে উপলক্ষে কি একটা নতুন জামা পায় না? আপনারা কি বলেন? আজকে যদি ওই বিয়েকে উপলক্ষ করে সাবিনা নতুন জামা কিনতে পারে, আরিফ নতুন জামা কাপড় কিনতে পারে, সাবিনা তার নতুন সন্তানের জন্য জামা কাপড় কিনতে পারে, তিশা, মিম, তানজিলা, বাপ্পি সবাই যদি নতুন নতুন জামা কাপড় কিনতে পারে, এমনকি সাকিব, সেও কিন্তু বিয়েতে আসার আগে ইজি থেকে একটা নতুন জামা কাপড় কিনেছে। প্রত্যেকটা মানুষ শপিং করেছে বিয়েতে আসার জন্য, এবং আমরা সবাই সেটা করি। একটা নতুন ভালো লোকেশনে গেলে সবাই কেনাকাটা করি। তো সবাই যদি কেনাকাটা করে, মরিয়ম কি তার জায়গা থেকে একটা চাওয়া রাখতে পারে না, বা সে কি এটা অধিকার রাখে না যে শারমিনের বিয়েকে উদ্দেশ্য করে তার মা তাকে একটা নতুন জামা কিনে দিবে? এই চাওয়াটা বা এই প্রাপ্তিটা কি তার একটা ইলিগাল চাওয়া? কখনোই আমি মনে করি না। কিন্তু আফসোস হলেও এটাই সত্য, মরিয়মকে কিন্তু তার মা কোনো জামা কাপড় কিনে দেয়নি সামনে বিয়ে উপলক্ষে। কিনে তো দেয়নি দর্শক, উপর দিয়ে কী কী অন্যায় করছে আমি সেগুলো তুলে ধরছি। প্রথমত কিনে দেয়নি, দ্বিতীয়ত আপনারা দেখবেন যে শারমিনের সম্ভবত এটা মেহেদির দিন ছিল, বা সম্ভবত মেহেদি না, গায়ে হলুদের দিন, হয়তো দশম পুরোপুরি বলতে পারবো না, যেদিন সবাই লাল রঙের শাড়ি পরেছিল, ঠিক আছে? তো ওই লাল রঙের শাড়িটা আপনারা ভাবতে পারেন হয়তো সাবিনা দিয়েছে, না, ওই লাল রঙের শাড়িটা শারমিন সবাইকে দিয়েছে, ঠিক আছে, তার বাড়ির পক্ষ থেকে। এই জন্য মরিয়ম সেই দিনটা লাল শাড়ি পরতে পেরেছে। কিন্তু বাকি দিনগুলো
মরিয়মকে তার বাসার পুরনো জামা কাপড়গুলো যেগুলো সে ঘরে পরে সেগুলো পরিয়ে রাখা হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, যেটা আমার আসলে খুবই মনে দাগ লেগেছে দর্শক, মরিয়ম আমার কিছুই লাগে না, ঠিক আছে, কিন্তু একটা ছোট মানুষ, নিজের বোনের মতো লাগে, খারাপ লাগে একটা জিনিস দেখলে, যে একটা বিয়েতে গিয়েছে, শেষমেশ গতকালকার ঘটনাটা দেখে আমার আসলে খুবই দুঃখ লেগেছে। তার সাথে কি করা হয়েছে জানেন, সবাই বউ ভাতে গিয়েছে, সবাই কিন্তু ওখানে নতুন জামা কাপড় পরছে, এমনকি তার মা, এই যে আপনার সবাই হাতি বলেন, আমি কাউকে কটাক্ষ করতে চাই না, কিন্তু মাঝে মাঝে আমারও মন চায় যে আসলে বলা উচিত এই ধরনের মানুষকে এরকম। তারপর আমি বললাম না দর্শক যে আসলে সাবিনা যে এত খায়, তার শরীরটা এরকম বানিয়েছে, ঠিক আছে, মরিয়মকে বিক্রি করেই তো বানিয়েছে, তার ইউটিউবে টাকা তো আসে মরিয়মের নামটা বিক্রি করেই। এই যে বৌভাতে গিয়েছে সবাই শারমিনের দর্শক, সবাই নতুন জামা কাপড় বানিয়েছে। সাবিনাকে দেখবেন, সাবিনা কিন্তু একটা বেগুনি কালারের পার্পল রঙের একটা নতুন জামা পরে গিয়েছে, ঠিক আছে, এবং দেখলেই বোঝা যায় জামাটা সে টাকা দিয়ে কিনেছে, দামি জামা। আর মরিয়মের ক্ষেত্রে কী হয়েছে জানেন, মিমের মতো একটা জামা, মিম তো আরেকটা আপনারা জানেন জলহস্তির মতো শরীর, মিমের একটা জামা, সেটা মরিয়মকে পরানো হচ্ছে, সেই জামাটা মরিয়মের ঢোলা হচ্ছে, সবাই সেফটি পিন দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে টাইট টাইট করে মরিয়মকে এটা পরিয়ে দিয়েছে। কেন ভাই, এতই কি অভাব? ঢাকাতে আছেন, চারপাশে হাজারটা দোকান, 10 মিনিটের জন্য কি মরিয়মকে একটা দোকানে গিয়ে বলা যায় না, নেই মা একটা জামা কিনে দিয়ে চল? কয় টাকা লাগে? 1000, 1500, 2000? হ্যাঁ, 3 পিস বানানো যায় না? রেডিমেড জামা তো এই বাচ্চাদের অনেক পাওয়া যায়, কিনে দিন না একটা, কত টাকা লাগে? একটা মেয়েকে আপনি যদি 2000 টাকা দিয়ে জামা কিনে দেন, ওই মেয়েটার মুখে দেখবেন হাসি লেগে আছে, বাচ্চাটার হাতও ভেঙে গেছে, আপনারা আজও বলেননি কীভাবে হাতটা ভেঙেছে, বাচ্চাটা ঠিকমতো খেতেও পারে না, সামান্য ড্রেসটা পরিয়ে দিন, বাচ্চাটা তো একটু মনে খুশি হয় যে আমি সে নতুন জামাটা পরেছি। কি আপনারা করলেন? মিমের একটা জামাকে আপনারা টেনে হিচড়ে সেফটি পিন দিয়ে এটাকে শক্তপোক্ত করে পরিয়ে দিলেন। পরি তো দিয়েছেই দর্শক, তারপরে কি করেছে জানেন, পায়জামাটা কি দিয়েছে মরিয়মকে, দেখবেন একটা কালো রঙের ঘরে জামা পরে, সুতির সম্ভবত, দেখবেন টেনা কাপড়ের মতো একদম নষ্ট হয়ে গেছে, সেটার পায়জামা পরেছিল। ওই পায়জামা আর মিমের একটা লাল জামা চাপটি চাপটি দিয়ে সেফটি পিন দিয়ে সেটাকে পরিয়ে নিয়ে গেছে। একটা মেয়ে মানুষকে এভাবে নেওয়া কি ঠিক একটা বৌভাতের মতো জায়গায়? আপনাদের কাছে আমি বিচারটা দিলাম, নিয়ে গিয়েছে। আমি সব কিছু রেফারেন্স দিব দর্শক, রাস্তাতে দাঁড়িয়ে আছে সবাই, ভালো করে শুনবেন দর্শক, আমি ভিডিও রেফারেন্সও দিয়ে দিব। রাস্তাতে দাঁড়িয়ে আছে, তো এখন ওখানে মরিয়মের পাশে তানজিলা আছে, তিশা ক্যামেরা ধরে আছে, সামনে বাবু আছে। তো তিশা ক্যামেরা ধরে মরিয়মের দিকে ধরে রেখেছে, আর তানজিলাকে বলছে, এই যে দেখ মরিয়মকে শেষমেশে জামাটা পরালাম, মরিয়ম আসলে কোনো সৌন্দর্য কিছু বোঝেই না, তার মধ্যে আসলে সৌন্দর্য ভালো লাগা কিছুই সে বোঝে না, একদমই বোকা, কিচ্ছু বোঝে না, মানে মরিয়মকে বকা দেওয়া হচ্ছে। মরিয়ম বাচ্চা মানুষ, আমার কথা, মরিয়মকে নাকি তারা বাসায় বলেছে কালো জামাটা পরতে। আচ্ছা, কালো জামাটা তো ঘরের জামা, ঘরের মধ্যে একটা তেনা কাপড়ের জামা পরে থাকে মরিয়ম, তাকেও সেখানে ভালো জামা দেওয়া হয় না। একটা বৌভাতের মতো জায়গায় যাচ্ছেন, আপনারা সবাই একটু দামি দামি পোশাক আশাক পরছেন, মরিয়ম একটা মেয়ে মানুষ, ওটা তো গাঙ্গে জলে ভেসে যায়নি যোগে একটা ঘরের তেনা পরে একটা বৌভাতে যেতে হবে, তার তো লজ্জাবোধ আছে, সে তো বড় হচ্ছে। ওকে যদি বলেন মরিয়ম তুমি ন্যাংটা হয়ে ঘুরো, সে কি ঘুরবে? কখনোই না। তার লজ্জা আছে, সে একটা বয়সে পরিণত হয়েছে, এই বয়সে আপনি যদি একটা মেয়ের কাছে থেকে আশা করেন তার কোনো লজ্জা থাকবে না, তাকে যেভাবে ইচ্ছা সেভাবে চলাবেন, কখনোই পারবেন না। কারণ মরিয়মের কিন্তু একটা লজ্জা আছে, কারণ সে এখন বড় হয়েছে দর্শক, বাট তার এটাকে কিচ্ছু মনে করে না। তো যাই হোক, সেখানে যেটা হচ্ছিল, তিশা এরকম বকাঝকা করছিল, তো মরিয়ম মন খারাপ করে দাঁড়িয়েছিল। প্রথমত আপনাদের দোষ, আপনারা মিমের জামাটা তাকে পরিয়েছেন নতুন একটা জামা না দিয়ে, আবার ওই জামার সাথে আপনারা ম্যাচিং করে পায়জামাও পরাননি, মরিয়মের একটা কালো পায়জামা পরিয়ে দিয়েছেন। আমি আমার থাম্বনেলে ছবিটা সুন্দর করে দিয়েছি, একটু দেখে নেবেন মরিয়মের অবস্থাটা, দুঃখ লাগবে দর্শক যদি মন থেকে রিয়েলাইজ করেন। মরিয়মকে নিজের বোন কল্পনা করুন, যে ও আপনার ছোট বোন, বা যারা মারা আছেন ভাবুন আপনার ছোট মেয়ে, তার সাথে এমন করছেন, দেখবেন দুঃখটা কোথায় লাগে। তো মরিয়ম যখন এই কাজটা করছে না, তখন এই কাজটা করা হলো, তো মরিয়ম কিন্তু এমনি দুঃখ পেয়েছে। তো তানজিলা কিছু কথা বলেছে, যার জন্য আমি ভিডিও শুরুতে কিছু লজিক্যাল কথা বলেছিলাম, সেগুলো আসলে খুবই নোংরা লেগেছে। তানজিলা বলছে মরিয়মকে কি কেমন লাগে, তাদের তেনা পড়লেই ভালো লাগে। তানজিলা বলছে, দর্শক বুঝবেন কথাগুলো, তানজিলা মিমকে তিশাকে বলছে ওরে তেনা পড়লেই ভালো লাগে, এগুলোতে ভালো লাগে না। এটার মর্মটা কি জানেন? এটার মর্ম, মরিয়মকে জামা কাপড় কিনে দেওয়ার কোনো দরকার নেই, সে ঘরে যে সমস্ত জামা কাপড় পরে সুতির, ওগুলো পরলেই হবে, তার ওইগুলোতে ভালো লাগে। আচ্ছা, যদি তাই হয় মিসেস তানজিলা, তাহলে আপনি কেন নতুন জামা কাপড় পরেন? আপনাকে তো জামা কাপড়ে ভালোই লাগে না, আপনি লুঙ্গি পরলে আপনাকে ভালো লাগবে বেশি। আপনি আপনার চেহারাটা কোনোদিন আয়নাতে দেখেছেন? আমি কোনোদিন এভাবে কাউকে বলি না, আপনার ইদানিংকালে যে দাম্ভিকতাটা, অহংকারবোধটা প্রয়োজনের তুলনায় মাত্রাতিরিক্ত বেড়ে গেছে, আপনি খুব বার বেড়েছেন। সো আপনাকে আমরা এভাবে বলতে এখন খারাপ লাগবে না, কিছু মানুষকে বললে খারাপ লাগলেও
আপনাকে আমার এইভাবে বলতে বিন্দুমাত্র আমার মুখ থামবে না। আপনি নিজেকে কি মনে করেন? আপনি যে একটা বাচ্চা মানুষকে এভাবে বলছেন, আপনি নিজের চেহারাটা আয়নাতে দেখেছেন, একটু কষ্ট করে দেখবেন। আপনি চেহারাটা যদি আয়নাতে দেখতে চান, আয়নাটাও লজ্জা পাবে যে আমার আয়নাতে আপনি আপনার চেহারা দেখাচ্ছেন, ও আয়নাটাও লজ্জা পাবে যে আমি কার চেহারা আয়নাতে দেখাচ্ছি। সেই মানুষটা আপনি মরিয়মকে এভাবে করে কটাক্ষ করে বলছেন। আপনি বলছেন তার তেনা পড়লে ভালো লাগে। কেন ভাই? তেনা পড়লে কেন ভালো লাগবে তাকে? মরিয়ম যদি ভালো জামা কাপড় পরে তাকে কি ভালো লাগে না? অবশ্যই ভালো লাগবে। নতুন জামা কাপড় পরলে সবাইকে ভালো লাগে। এরপরে তানজিলা কি বলছে জানেন দর্শক? এই কথাটা আসলে অনেক নোংরা লেগেছে আমার কাছে। সে বলছে কেমন করে সাজে, সাজতে টাজতে পারে না, একটা লাল লিপস্টিক কেমন করে যত পারে দিয়ে রাখে, কেমন লাগে, হাতটাতে একটা এক্সপ্রেশন করছে, ছুরি টুরে ফেলছে। কেন ভাই? তো তানজিলা যে কাজটা করলো না, এটা কিন্তু সে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে যে মরিয়মকে তার অনেক হিংসা হয় দর্শক। আসলে হিংসা হবে না কেন? তানজিলা তো ভালো মতো জানে যে মরিয়ম দেখতে শুনতে সুন্দর, তার গায়ের রং সুন্দর, তাকে দেখতে ভালো লাগে, মেয়েটাও ভদ্র। তো তানজিলা জানে সে কোনোদিন মরিয়মের পর্যায়ে যেতে পারবে না। হ্যাঁ, সে ছোট হতে পারে, কিন্তু মরিয়ম কিন্তু সুন্দর। সো এটা তানজিলা জানে যে সে তার জায়গায় যেহেতু যেতে পারবে না, এজন্য তার একটা হিংসা হয় যে কেন মরিয়ম আমার থেকে সুন্দর। মানুষ যেহেতু অবশ্যই তাকে হয়তো কমপ্লিমেন্ট দেয় ভালো, এটা তানজিলা মনে একটা হিংসা, এই জন্য সে মরিয়মকে কটাক্ষ করছে। আচ্ছা, আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি, তানজিলা যে কথাটা বললো মরিয়মকে যে কেমন কিছু বুঝে না, লিপস্টিক দেয় এতগুলো করে, মানে বুঝাচ্ছে তাকে খুব বাজে লাগে, ফকিন্নি লাগে তানজিলার কথা মতো। তো তানজিলাকে বলতে চাই, তানজিলা যে আসলে যে সমস্ত সাজ দেয় দর্শকে 2024 সালে এসে, আপনাদের কি মনে হয় তানজিলাকে অনেক আলট্রা মডার্ন? তাকে কি অনেক সুন্দরী নায়িকার মতো লাগছে? তাকে কি দেখলে ছেলেরা জিব্বা বের করে তাকিয়ে থাকবে, বাহ কত সুন্দর নারী? আমার তো মনে হয় দর্শক, দুনিয়াতে যদি পুরো দুনিয়াতে মেয়ের ঘাটতি পড়ে, শুধু তানজিলাও একটা মেয়ে থাকে পুরো দুনিয়া জুড়ে, আমি মনে করি কোনো ভদ্র ঘরের পুরুষ তানজিলার দিকে চোখ তুললেও তাকাবে না। যদি সে একা নারীও থাকে তাও তার দিকে তাকাবে না। এটা আমার বিলিফ, যদি কোনো ভদ্র ছেলে হয়। সো তানজিলা আসলে নিজেকে কোন লেভেলের মনে করে আমি জানি না। সে মনে করে সে অনেক রূপবতী, অনেক গুণবতী, অনেক সুন্দরী। আসলে ওই যে বললাম, আয়নার কাছে দাঁড়ানো উচিত। ওই আয়নাটাও লজ্জা পাবে তাকে দেখলে। সে যে মরিয়মকে কটাক্ষ করছে, তানজিলের উচিত আয়নার সামনে একবার দাঁড়ানো। দর্শক, আমার কথাগুলোতে আজকে কেউ কষ্ট পাবেন না। আমি কিন্তু এভাবে করে কোনোদিন কাউকে কথা বলি না। আজকে যদি বলছে অবশ্যই কারণ আছে। মরিয়মের সাথে তানজিলা যে অন্যায়টা করেছে না, যেভাবে করে কথা বলেছে, আমি দেখেছি মরিয়ম কতটা অসহায়ের মতো ছিল। একটা মেয়েকে যদি আপনি এভাবে করে বাচ্চা মানুষকে কথা বলেন, তার তো দুঃখ লাগে। সে ছোট মানুষ, সেজন্য কোনো প্রতিবাদ করতে পারেনি, বাট তার সে দুঃখ পাচ্ছিল। সো এইভাবে করে আসলে তানজিলাকে না বললে না, কোনোদিন আসলে এটা হবে না। এভাবে বলা উচিত তাকে। আর সব কথার এক কথা কি, আসলে আমরা তানজিলাকে বলি, তিশাকে বলি, লাভ নেই যতক্ষণ আমরা না সাবিনাকে বলবো। আসলে দায়িত্বটা তো সাবিনার ছিল মরিয়মকে জামা কাপড় কিনে দেওয়ার। সে কেন কিনে দেয়নি? এটা তো বললাম বউভাতের ঘটনা। সামান্য বিয়ের দিন যান, বিয়ের দিনের ভিডিও দেখুন। একটা বিয়ের মতো অনুষ্ঠানে যেখানে সবাই শাড়ি কাপড় পরে যাচ্ছে, নতুন নতুন জামা কাপড় পরে, সেই বিয়ের মতো অনুষ্ঠানে মরিয়মকে কি পরানো হয়েছে জানেন? ঘরের একটা বেগুনি কালারের টপস, টপস বলা যায় না, এগুলোকে কি বলা হয় দর্শক? মনে হয় কাপ্তান, আপনারা যেটাকে ঘরে কাপ্তান হিসেবে চেনেন, একটা কাপ্তান পরিয়ে রাখা হয়েছে মরিয়মকে, একটা সামান্য সুতির কাপড়ে। একটা বিয়ের মতো অনুষ্ঠানে একটা মেয়ে মানুষকে, মরিয়মকে আপনারা এটা পরিয়ে নিতে যেতে পারলেন? আমার একটা অবাক লাগলো। আপনারা যে জায়গায় আপনারা এমন এমন সাজ সেজেছেন, যদি আপনাদের এক একজনের ওজন 50 কেজি হয়, সাজ দেওয়ার পর আমার মনে ওজন হয়ে গেছে 100 কেজি। তানজিলের ওজন যদি হয় 50 কেজি, সাজের পাতার ওজন হয়ে গেছে 200 কেজি। এক একজন এরকম ভারী ভারী সাজ দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে মরিয়মকে সামনে একটা জামার ডিজার্ভ করে না? একটা জামার অধিকার সে রাখে না? কেন তাকে জামাটা কিনে দেওয়া হলো না? কেন বা তাকে এরকম জোর করা হলো এই জামা পরুক, ওই জামা পরুক? তাকে একটা নতুন জামা কিনে দিলে তো সে নতুন জামা পরেই যেতে পারে। তাকে আপনারা জামা কিনে দিবেন না, আবার তাকে কথাও শোনাবেন? এটা তো হতে পারে না। আসলে কি উচিত ওই সাবিনা যে আছে না, তার মা, তার কানটাকে টেনে না ছিঁড়ে ফেলা উচিত। যে এরকম একটা মা যে নিজে নতুন নতুন জামা কাপড় কিনে, তার জামাই কিনে, তার নতুন সন্তানকে কিনে দেয়, কিন্তু মরিয়মকে একটা জামা কাপড় কিনে দিতে পারে না। এই বৌভাতের দিনের ঘটনা দর্শক, যেদিন সবাই রাজদের বাসাতে গেল, সেদিন তো মরিয়মকে এভাবে মিমের জামা পরিয়ে নেওয়া হলোই। পাশাপাশি কি করেছে জানেন? মরিয়ম কিন্তু ভাত খায়নি। সবাই ভাত খেয়েছে, ইলিশ মাছ, গরুর মাংস, মুরগি সব কিছুতে ভাত খেয়েছে। তো মরিয়ম যে খায়নি সবাই ভুলেই গেছে। সাবিনা তার মতো করে ঠিকঠাক মতো পেট পুরে খেয়ে নিয়েছে, মুরগি, গরু, খাসি যা ছিল সব খেয়েছে, কিন্তু মরিয়মকে খাওয়ায়নি। আর মরিয়ম খাবে কীভাবে বলুন? তার তো হাতটা ভেঙে গেছে। তাকে যদি আপনারা কেউ খাইয়ে না দেন, ও কীভাবে খাবে? খেতে পারেনি। তো অনেকক্ষণ পর সাবিনা মনে পড়েছে তার মেয়ে তো খায়নি, তারপর গিয়েছে তার মেয়েকে খাইয়েতে। কীভাবে? একটা মুরগির ঠ্যাং নিয়েছে, একটা রোস্ট আর কয়টা পোলাও। এর মধ্যেও আবার সাবিনা ওই মুরগির মাংস চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, মরিয়মের খাবার থেকেও। মরিয়মকে খাচ্ছে, সেও খাচ্ছে, অথচ সে কিন্তু খেয়েছে একটু আগে, সে আবার মরিয়মের থেকেও খাচ্ছে। কিন্তু ওই বাসাতে গরুর মাংস ছিল, ইলিশ মাছ ছিল, আর অনেক তরকারি ছিল,
কিচ্ছু মরিয়মকে দেওয়া হয়নি, কারণ মরিয়মের ভাগ্যে সেটা ছিল না, অন্যরা খেয়েছে। মরিয়মকে শেষে যতটুকু বেঁচে ছিল ওই মুরগির মাংস দিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। এতটা বৈষম্য কেন করছেন আপনারা সবাই মিলে একটা মানুষের সাথে? আমার কথা কি, যদি আপনারা মরিয়মকে পালতে না পারেন, যে হ্যাঁ মরিয়মকে আমরা পালতে পারছি না, খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না, কষ্ট হচ্ছে, তাহলে দিয়ে দিন না অনাথ আশ্রমে। সেখানে অনেক মানুষ ভালো থাকবে, অনেকে আছে দত্তক নিতে পারবে, বা দিয়ে দিন তার বাবার কাছে, দিয়ে দিন, মানুষ অ্যাডপ্ট নিয়ে করবে, মানে অ্যাডপ্ট নিয়ে নিবে তাকে। কিন্তু আপনারা যেভাবে করছেন একটা মানুষকে এভাবে কষ্ট দিয়ে তাকে অনেক দুঃখ দিচ্ছেন, তার শিশু বয়স, তার শৈশব কৈশোর নষ্ট করে ফেলছেন। সামনে সে যৌবনে পদার্পণ করবে, বাট এর আগে আপনারা তার মেরুদণ্ডটা যেভাবে ভেঙে দিচ্ছেন, সে শক্ত আর কোনোদিন দাঁড়াতে পারবে না। একটা মেয়ে মানুষের সাথে আপনারা যেভাবে অন্যায় করছেন, খাবারের কষ্ট দিচ্ছেন, তার পরনে কষ্ট দিচ্ছেন, তার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছেন, এভাবে একটা মানুষ বাঁচতে পারে না দর্শক। মাঝখানে ফাতেহা নাজনীনের কাছে মরিয়ম একটা রং চেয়েছিল, ভুল বলছি দর্শক, ফাতেহা নাজনীন কি বলছি, তিশার কাছে রং চেয়েছিল, তিশা যেন তাকে একটা খালা রং কিনে দেয় মালয়েশিয়া থেকে। তিশা এনেছে রং, কী করেছে জানেন? ওই মালয়েশিয়াতে যে কিছু সেকেন্ড হ্যান্ড থাকে না, সেকেন্ড হ্যান্ড বলা যাবে না দর্শক, ওই কিছু রিজেক্ট প্রোডাক্ট, আমরা যেরকম ঢাকা শহরে যে এক্সপোর্টেড প্রোডাক্ট বা রিজেক্ট হয়ে গিয়েছে, যার কারণে আমরা কম টাকায় পাচ্ছি, এরকম কিছু রিজেক্ট প্রোডাক্ট ছিল মালয়েশিয়াতে। ওরকম একটা রঙের বাক্স তিশা কম টাকা কিনে এনেছে। রঙের বাক্সটা না ভাঙ্গা ছিল, এই জন্য কম টাকা আনতে পেরেছে। মরিমকে সে ভাঙ্গা রঙের বাক্সটা দিয়েছে। পারতেন, আজকে তিশাকে বলছি, আপনি তানজিলেকের একটা ভাঙ্গা রঙের বাক্স দিতে পারতেন না। আজকে মরিয়ম বলে পেরেছেন, এবং মরিয়ম সেটাকে হাসি মনে নিয়েও নিয়েছে। মরিয়ম যখন এগুলো নিতে ঢাকাতে এসেছে না, তখন তিশা খোটাও দিয়েছে। এখন এসেছে, বিদেশ থেকে এসেছি, সব জিনিসপত্র নিতে মরিয়ম দৌড়েই দৌড়ে এসে পড়েছে। মানে আমি আশ্চর্য হয়েছে, সবাই মরিয়মকে নিয়ে এত সবার সমস্যা কেন দর্শক? সবাই মরিয়মকে এত বৈষম্য করে কেন? মরিয়মকে নিয়ে সবার এত উত্তেজনা কেন? এত মানে সবার এত চাপা ক্ষোভ কেন মরিয়মের উপরে? সবার যদি এত ক্ষোভ থাকে, তাহলে ভাই প্লিজ ওকে ছেড়ে দিন। ওই যে বললাম অনেকগুলো অপশান আছে, হয়তো অ্যাডপশন পোস্ট দিয়ে দিন যারা নিঃসন্তান দম্পতি নিয়ে যাবে, নাহলে অনাথ আশ্রমে দিন। আর যেহেতু আপনাদের অনেক সমস্যা কিবরিয়াকে নিয়ে, তারপরেও পারলে ওনাকে দিয়ে দিন, উনিও ভালো রাখবেন। আপনারা যা করছেন অ্যাটলিস্ট এগুলো করবে না। আপনারা তো আসলে মরিয়মকে মানুষই মনে করেন না। আমি জানি না এত কষ্ট একটা মানুষকে আপনারা কেন দিচ্ছেন, কেন দিচ্ছেন? আজকে মরিয়মকে বিক্রি করে তো আপনারা খাচ্ছেন, কিন্তু মরিয়মের জন্য আপনারা কিছু করতে পারছেন না। যাই হোক দর্শক, আমার ভিডিও আজকে এখনও শেষ হয়নি, এটা গেল মরিয়মের চ্যাপ্টারটা। আমার আরও কিছু চ্যাপ্টার আছে দর্শক। এই চ্যাপ্টারটা হচ্ছে শারমিনকে নিয়ে, শারমিন আর তার ভাবিকে নিয়ে, বিল্লালের বউকে নিয়ে। আমি থাম্বনেলে কিছু ছবি শেয়ার করেছি দর্শক, আপনারা দেখবেন। তো এর আগে আমি একটা রেফারেন্স দিয়ে দিই। রেফারেন্সটা হচ্ছে এই যে মরিয়মের এই ঘটনাটা না, আপনারা দেখতে পারবেন কোথায় জানেন? তিশা একটা ভিডিও দিয়েছে, তিশার চ্যানেলে যাবেন, যে বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছে, এমন একটা ভিডিও গতকালকে দিয়েছিল। শ্বশুরবাড়ির লোক সবাই বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছি, ছোট্ট এক লাইনের টাইটেল। আপনারা সবাই যদি ওই ভিডিওর প্রথম 1 মিনিটের পর থেকে দেখা শুরু করেন না, দেখবেন রাস্তাতে 3 জন দাঁড়িয়েছিল, তিশা, তানজিলা, মরিয়ম, বাবু। সেখানে দেখলে দেখতে পারবেন তানজিলা তিশা কীভাবে করে মরিয়মকে কটাক্ষ করছিল। যাই হোক, তো এখন চলে এসেছি শারমিনের কথায়। আমি থাম্বনেলে কিছু ছবি শেয়ার করে দিব দর্শক, সেই ছবিগুলোর মধ্যে দেখতে পারবেন যে শারমিন তার ভাবিকে কতটা নেগলেক্ট করে। নেগলিজেবল একটা পার্সন বিল্লালের বউ আসলে। দেখা গিয়েছে বিল্লালের বউ কিন্তু তার সাথে যত অন্যায় অত্যাচার করা হোক না কেন, যতই খারাপ কথা বলা হোক না কেন, সে সব কিছু ভুলে সে আবার শারমিনকে জড়িয়ে ধরেছে দর্শক। দেখলাম শ্বশুরবাড়িতে যাওয়ার পর বিল্লালের বউ কিন্তু শারমিনকে আবার জড়িয়ে ধরেছে, খুশিতে হাসছে তাকে জড়িয়ে ধরে, মানে সে কোনো একটা কলিজা সে পানি পাচ্ছে শারমিনকে ধরে, তার ভালো লাগছে শারমিনকে ধরতে, সে জড়িয়ে ধরেছে। কিন্তু শারমিনের ভালো লাগছে না, শারমিন তার ভাবিকে ঠেলা দিচ্ছে, মানে তার জড়ানোটা তার ভালো লাগছে না, সে সরে যেতে যাচ্ছে, তারপরেও তার ভাবি জড়িয়ে ধরেছে তাকে। এবং শারমিনের চোখে মুখে না একটা বিরক্তির ছাপ, তার ভালো লাগছে না যে বিল্লালের বউ তাকে এভাবে চেপে ধরে রেখেছে। তো পরবর্তীতে বিল্লাল বউ তাকে ছেড়ে দেয়। আবার ঠিক পরক্ষণেই সেই ভিডিওতে দেখা গিয়েছে মিম তাকে জড়িয়ে ধরেছিল। মিম যখন তাকে জড়িয়ে ধরেছে, দেখলাম কি শারমিনের মুখে ইয়া বড় একটা হাসি, খুব খুশি হয়েছে যখন মিম তাকে জড়িয়ে ধরেছে। তো এটা দেখে মনে হলো আসলে দুনিয়াটা না কেমন যেন দর্শক, ভালো জিনিসের মূল্য নেই। আজকে মিম যখন শারমিনকে জড়িয়ে ধরলো, শারমিন হাসছে, খুব খুশি হয়েছে, সেও জড়িয়ে ধরছে মিমকে। কিন্তু যখন তার বউ ধরলো, বিল্লালের বউ, তখন শারমিনের অনেক কষ্ট হচ্ছিল, কেন বিল্লালের বউ তাকে ধরবে। এরা দ্বারা একটা জিনিস বুঝলাম, যাদের টাকা কম তাদের সব জায়গাতেই সম্মানটাও কম। ঠিক এই জায়গাতে দেখুন, বিল্লালদের টাকা কম, অসুস্থ মানুষ, অসুস্থ পরিবার, শারমিন তাদের নিজের বোন দাম দেয় না বিল্লালের বউকে। কিন্তু মিম টাকা আছে, দামও পাচ্ছে। যখন মিম তাকে জড়িয়ে ধরলো শারমিনকে, শারমিনও হাসছে, খুব খুশি হয়েছে। এগুলোকে বলা হয় বৈষম্য। এই বৈষম্যটা আমাদের বাংলাদেশ থেকে, নতুন বাংলাদেশ থেকে এখন মোছার সময় এসেছে দর্শক। আমাদের প্রত্যেকটা মানুষের ভয়েস রেজ করা উচিত। আর সর্বশেষ একটা বিষয় নিয়ে আমার ভিডিওটা আজকে হিসেবে, আমার ভিডিওর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কন্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে রাজকে নিয়ে দর্শক। আকবর আলী রাজ, আপনারা হয়তো আজকে একটা ভিডিও দেখেছেন, রাজ দিয়েছে যে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে কে কত টাকা দিল আমাকে।
আসলে এটাকে আমরা অনেকে খুশিস বা বকশিস বলি, সালামি বলে থাকি, যে যাই বলি, সালাম করার পর যে টাকাটা নামা। তো রাজ যেটা করেছে দর্শক, দেখা গিয়েছে তার ভিডিওতে প্রত্যেকটা মানুষের পা ধরে ধরে টাকা নিচ্ছে। কেউ যদি টাকা না দেয় তাকে ধরে রাখছে, টাকা দিতেই হবে। তো সবাই মানুষ তাকে 100, 500, 1000 যে যা পারছে দিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে দেখলাম বিলালে বসেছে, রাজ বিলালে হাত ধরে বসে আছে, ছাড়বে না, টাকা চাই, টাকা দিতে হবে। তো পরে বিলাল বলছে আমার কাছে নেই, আপনিও ভাইয়ার কাছে চান, মানে বিলালের কাছে চাইতে বললো। মানে খুবই লজ্জা লাগলো যে আমার নিজের কাছে এটা কোন ধরনের বেহায়াপনা, যেভাবে প্রত্যেকটা মানুষের পা ধরে ধরে টাকা চাওয়া বিয়ের পরের দিনই। এভাবে তো মানুষ, মানে আসলে এটা তো খুবই ছ্যাঁচড়ামি, একটা ভিক্ষা চাওয়ার মতো। তো দেখলাম কি রাজ প্রত্যেকটা মানুষের নাম মনে করে করে বলছে যে আচ্ছা শাহিন ভাই কই, মিজান ভাই কই, মানে সে খোঁজ করে করে বলছে যে ওকে তো সালাম করতে হবে, ওর কাছ থেকে টাকা নেই। তো এত কিছু দেখতে দেখতে না একটা পর্যায়ে তিশা নিজেই আসলে, যে তিশা নিজে নির্লজ্জ বেহা, সে তিশাও আজকে নিজেই লজ্জা পাচ্ছিল রাজের এই কর্মকাণ্ড দেখে। তো যখন রাজ তার কাছে আসলো, তার পা ধরে সালাম করছে টাকার জন্য, তখন তিশা বলে উঠলো যে আমি আমার জীবনে এইরকম ছোট লোক আর দেখিনি, বা এইরকম ভিক্ষুক আর দেখিনি যে সামান্য টাকার জন্য মানুষের পা ধরে এইভাবে মাফ চাইতে পারে। বুঝুন, তিশার মতো একটা বেহা নির্লজ্জ মহিলা, সে রাজকে কথাটা বলে উঠতে বাধ্য হয়েছে ভিডিওতে। যখন তিশা কথা বললো না, তখন বুঝবেন তার মানে তিশা যেহেতু অধম, আর তিশার মুখ থেকে কথা বের হয়েছে, তার মানে রাজ কত না অধম। রাজ তিশার চাইতেও তাহলে কতটা অধম না হলে তিশার মতো মানুষের কাছ থেকে কথা শুনে। যখন তিশার কথা বলেছে তখন রাজ একটু থেমে গিয়েছে, তখন রাজ লজ্জা পেয়েছে, একদম জায়গাতে বোল্ড করে দেয়। তো তখন আবার শারমিন এসেছে তার জামাইকে প্রোটেক্ট করতে, না আমরা এরকম গরিবস, আমরা বড় লোকস না, আমরা ছোট লোকস, এভাবে একটু স্টাইল করে করে কথা বলছিল। আসলে শারমিনের এই কথা দিয়ে না তার মর্যাদা বাড়েনি, আর ক্ষুণ্ণ হয়েছে। হ্যাঁ, আপনি আসলে বেহায়া, আপনি আসলে নির্লজ্জ, আপনি গরিবস না, বাট আপনি ছোট লোকস। ঠিক কথা বলেছেন, আপনি আসলেই ছোট লোক, এবং বিয়ে করেছেন একটা ছোট লোককে, যে টাকার জন্য বিয়ের পরের দিন শ্বশুরের প্রত্যেকটা মানুষের পা ধরে ধরে প্রত্যেকে বিরক্ত করছে। পরে তিশা যখন সেখান থেকে চলে গেল, তারপর ধরেছে বিল্লালকে, বিল্লালে পা ধরে টাকা যাচ্ছে, এখন বিল্লালকে টাকা দিতে হবে। আজব তো ভাই, সবার পা ধরে ধরে ভিক্ষা চাচ্ছেন কেন? টাকা দেন, টাকা দেন। আসলে এই কথাটা কেন বললাম দর্শক, সমস্ত কিছু উদ্দেশ্য একটাই, যে রাজ আসলে কি চায় সেটা রাজের আচরণেই প্রমাণ পায়। রাজ চায় টাকা, এবং সে টাকার জন্য প্রত্যেকটা মানুষের পা ধরতে রাজি আছে। সে বুঝিয়ে দিয়েছে বিয়ের পরের দিনে, সে প্রত্যেকটা মানুষের পা ধরে ধরে টাকা যাচ্ছে। এটা আসলে কোনো আনন্দ হতে পারে না, এটা সালাম হতে পারে না। আমাদের ইসলামে পা ধরে সালাম করা কিন্তু জায়েজ না। আমাদেরকে সালাম দিতে হবে মুখে মুখে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, এভাবে মুখে সালাম দিতে হবে। আমাদের মাথাটা সম্মানীয় জিনিস। আমরা যখন কারো পা ধরে সালাম করবো, আমাদের মাথাটাকে আমাদের অসম্মান করা হয় দর্শক। এগুলো ইসলাম কোনোদিন সমর্থন করে না, এগুলো জেনে কাজ করছে। বাট রাজকে দেখুন, টাকার জন্য তার মাথা কেন, সে সব কিছু নিয়ে দিচ্ছে সবার কাছে, পা ধরে বসে আছে যে আমাকে টাকা দাও। এতটা লোভী, এতটা লোভী, এতটা লোভী। এগুলোই দিয়ে বোঝা যায় যে রাজ আসলে কেন শারমিনকে বিয়ে করেছে, আর তার মেইন মোটিভটা কি, শুধুমাত্র টাকা খাওয়া, টাকাগুলো গিলা, এটা তার মেইন মোটিভ ছিল। তো যাই হোক দর্শক, সবার সবামতই থাকবে। দিন শেষে আমার আজকের ভিডিওটা শুধুমাত্র মরিমের জন্য ছিল। বাচ্চাটার জন্য আসলে দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি জানি না যে আমার ফিলিংস আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা, বা মরিমের আমি আপনাদেরকে জানাতে পারলাম কিনা। আপনারা একটাবার ভিডিওটা দেখুন, আবার মরিমের পোশাক আশাকগুলো দেখুন, বিয়েতে কী পরেছে, বৌভাতে কী পরেছে, মেহেদির দিন কী পরেছে, আপনারা নিজেরাই বোঝা যাবেন যে মরিমের সাথে কতটা অন্যায় অবিচার করা হয়েছে। বিশেষ করে বৌভাতেরটা দেখুন, যে তাকে কী জামা পরিয়ে নেওয়া হয়েছে। তানজিলের বিয়ের দিন কল্পনা করুন, তানজিলের বিয়ের সময় মরিমকে কোনো জামা কাপড় কিনে দেওয়া হয়নি, তানজিলের পুরনো জামাগুলো পরিয়ে দেওয়া হয়েছিল। আর এই বৈষম্যটা মরিমের সাথে আজকে একদিন না দর্শক, বছরের পর বছর একই বৈষম্য করা হচ্ছে। মরিমকে জামা কাপড় কিনে দেওয়া হয় না, মরিমকে সবসময় পুরনো জামা কাপড় পরিয়ে রাখা হয়। কিন্তু জামা কাপড়গুলো কে কিনে জানেন? সাবিনা প্রতিনিয়ত কিনে, আরিফ, তাদের নতুন সন্তান, তাদেরকে কিনে দেওয়া হয়। মরিমের প্রতি তারা কোনো দায়িত্ব কর্তব্য পালন করে না। মরিমকে তারা রেখেছে শুধুমাত্র কাজের লোকের জন্য। সর্বশেষ দর্শক একটা ঘটনা বলে শেষ করব। দেখা গিয়েছিল তানজিলা সাকিব ভাত খাচ্ছিল, এই ঘটনা দিয়ে আমার আজকে ভিডিও শেষ করছি দর্শক। তো মরিয়ম সেখানে গিয়েছিল, মরিয়ম গিয়ে হয়তো জগে পানি দেখছিল বা কিছুটা দেখছিল। তো তানজিলা না তাকে, মানে তার বাম হাতে একটা ধাক্কা দেয়। মানে তানজিলা মনে করছে মরিয়ম মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খাবার দেখছে, তাকে লোভা দিচ্ছে, লোভ করছে তার খাবার দেখে। মানে তানজিলা তাকে একটা থাপ্পড় দিয়ে বসে। তখন মরিয়ম দূরে সরে যায় যে আচ্ছা এরকম করলো কেন। তো চুপ করে তানজিলা খাচ্ছিল, সাকিব খাচ্ছিল, মরিয়ম টেবিলে বসে পড়েছিল, চুপ করে বসে আছে, তাদের খাবার দেখছে না, সে তার মতো করে বসেছে। এমন না যে মরিয়ম তানজিলা কীভাবে খাচ্ছে সেটা দেখছে, সাকিবের দিকে তাকিয়েছে, না, মরিয়ম তার মতো করে বসে আছে। কিন্তু মানে তানজিলা অনেক গায়ে লেগেছে। তো ওর সময় একটা জিনিস খারাপ লাগলো যে একটা বাচ্চা মানুষ বসে আছে এভাবে করে, সামনে সাকিব তানজিলা খাচ্ছে, সাকিব একটা বার দর্শক সিঙ্গেল একটা বার কি মরিয়মকে বলতে পারতো না, যেহেতু তার ছোট শালি লেগেছে, আচ্ছা মরিয়ম তুমি খাবা, তুমি তো খাওনি, তোমাকে আমি খাইয়ে দিব, বা তুমি কিছু খাবা, খেতে চাও, প্লেট দিব, যাই হোক, না খেতে পারুক, না খাক, একটা বার মানুষ তো মুখ দিয়ে বলে।
একদম আস্ত মুরগির রান টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যেমনে মজা খাচ্ছে, খাবারের কোনো সৌন্দর্য নেই, একটা রাক্ষসের মতো খেয়ে যাচ্ছে সাকিব। কিন্তু সামনে মরিয়ম বসা, সিঙ্গেল একটা বার তাকে প্রশ্ন করলো না, মরিয়ম তুমি খেতে চাও, তোমাকে খাইয়ে দিই ভাইয়া, একটাবারও বলেনি। এগুলো আসলে কোন ধরনের মানুষজন আমি জানি না দর্শক। তো যাই হোক, যতই বলবো ততই বলতে থাকবো, তাদেরকে নিয়ে কথা আমার শেষ হবে না। সো আজকে ভিডিও পর্যন্তই, আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।